বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা আসলে জানবো আলোর প্রতিসরণটা কি। আচ্ছা, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়, এখানে একটু বিষয় খেয়াল করো যে আলোটা আসলে এ বিন্দু থেকে আলোটা পড়বে, কার উপরে পড়বে? ও বিন্দুর উপরে পড়বে। তাহলে ও বিন্দুটার নাম কি? আপতন কোণ। ও বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু অর্থাৎ যে বিন্দুর উপরে আলোটা পড়বে। তাহলে এ ও তো একটা রশ্মি, আলোক রশ্মি। এ থেকে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা উৎস থেকে এ উৎস থেকে আলোটা পড়বে। তাহলে এ ও এই রশ্মিটা হচ্ছে কি? কেউ বলতে পারো? আপতিত। এটা আগে আমার বুঝতে হবে যে এখানে বলছে যে আলোটা আসলে সোজাভাবে না পড়ে তির্যকভাবে বা বাঁকাভাবে পড়বে। আলোক রশ্মি যখন কোনো একটা মাধ্যমের উপরে আছে, এখানে দুইটা মাধ্যম দেখা যায়, একটা হচ্ছে বায়ু মাধ্যম, একটা হচ্ছে পানি মাধ্যম। এখন দেখো দুইটা মাধ্যমে স্বচ্ছ মাধ্যম, এবং আলোটা আসলে এন থেকে ওর দিকে না পড়ে, মানে লম্বভাবে না পড়ে বাঁকাভাবে পড়বে, এবং এও থেকে আলোটা পড়ার পরে আলোটা কিন্তু ওবির দিকে যাওয়ার কথা। আলোটা আসলে ওবির দিকে না গিয়ে এই যে যেদিকে এন বার আছে বা এন প্রাইম আছে, আলোটা আসলে দেখো এই দিক থেকে অনেকটা সরে এই সির দিকে চলে গেল। তাহলে আলোর যে গতির পথের যে পরিবর্তন, এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। অর্থাৎ আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে, অর্থাৎ আলোটা লম্বভাবে পড়বে না, লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়ে সোজা না গিয়ে, সরলরেখা বরাবর না গিয়ে ও এন লম্বের দিকে সরে যায়, সেটাকে বলা হয় কি? আলোর প্রতিসরণ। এবার আসলে আমরা এখান থেকে জানবো যে কোনটা আসলে বিভেদতল, কোনটা আপতন কোণ, কোনটা প্রতিসরণ কোণ, এইগুলো আমরা জানবো। আচ্ছা, আমরা জানি এন ও এন বার, এটা কি? এন ও এন বার হচ্ছে অবিলম্ব। এটা আমরা জ্যামিতিতে যেভাবে লম্ব আঁকি, এটা লম্ব। এও হচ্ছে আপতিত রশ্মি। আচ্ছা, এখানে আমরা একটা নাম দেই এম এন। এই যে এম ও এন, এটা হচ্ছে বিভেদ তল। এম ও এন বিভেদ তল। বিভেদ তলটা কি? দেখো আলোটা কিন্তু এখান থেকে এই ও বিন্দুর উপরে পড়ছে। তাহলে যে বিন্দুর উপরে পড়ে এবং যেখান থেকে মাধ্যম দুটি আলাদা হয়ে যায়, উপরে হচ্ছে বায়ু মাধ্যম, নিচে হচ্ছে পানি মাধ্যম। তাহলে যে বিন্দু থেকে মাধ্যম পরিবর্তন হয়ে যায় সেটাই হচ্ছে কি? বিভেদ তল। তাহলে এম ও এন এটা হচ্ছে আমার বিভেদ তল। এবার দেখো এটা হচ্ছে, তাহলে আমরা এটা জানলাম কি? আপতিত রশ্মি। তাহলে এই আপতিত এটা কিন্তু একটা রশ্মি, কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটাকে আমরা কিভাবে বলতে পারি? এ ও এন। আচ্ছা, এ ও এন না বলে যদি অন্য আরো একটা ভাবে বলা যায়, সেটা কেমন যায়? এখানে কোণ চিহ্ন থাকবে, তাহলে এন ও ই, এই দুইটাই হচ্ছে আপতন কোণ। আপতন। আচ্ছা, এবার আমার কথা হলো এও যেহেতু আপতিত রশ্মি, এই রশ্মিটা ওবির দিকে যাওয়ার কথা, ওবির দিকে না গিয়ে ও এই এন বারের দিকে, মানে এখান থেকে বি থেকে অনেকটা সরে সির দিকে চলে গেছে। তাহলে এখানে প্রতিসরিত রশ্মি কোনটা? প্রতিসরিত রশ্মি হচ্ছে ওসি। ওসি আচ্ছা, তাহলে অবিলম্বের সাথে এখানে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এখানে প্রতিসরণ কোণ কোনটা? অবিলম্ব কি? অবিলম্ব হচ্ছে এন ও এন বাই, এই অবিলম্বের সাথে কোণ উৎপন্ন করছে কি? সি ও এন। তার মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ। আমরা লিখতে পারি সি ও এন বার বা প্রাইম সমান সমান প্রতিসরণ কোণ। আচ্ছা, এখানে কিন্তু বুঝতে হবে কোনটা কোণ কোনটা রশ্মি। একটু
পরে তোমরা কিন্তু এই ফিডব্যাকগুলো দিবা। তাহলে আমরা আসলে কি জানলাম আবার একটু আমরা বলি, আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় তার দিকের পরিবর্তন হয়। এই যে দিকের পরিবর্তনটা, এই দিকের পরিবর্তনটাই হচ্ছে কি আলোর প্রতিসরণ। কেউ বলতে পারবা? এবং এটা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যে কেউ বলতে পারো, কিন্তু চাইলে তোমরা যে কেউ বলতে পারো। এবার দেখো আমরা একটু মেইন বই থেকে পড়ি। দেখো আলোক রশ্মি এ বিন্দু থেকে শুরু করে ও বিন্দুতে পড়ছে। একটু ভালো করে রিডিংটা পড়ার চেষ্টা করো। আলোক রশ্মি কোন বিন্দু থেকে পড়ছে? সর্বপ্রথমে এ বিন্দু থেকে শুরু করে কোন বিন্দুতে পড়ছে? ও বিন্দুতে। অর্থাৎ এ ও আপতিত রশ্মি। অর্থাৎ আলোর প্রতিসরণের যে ব্যাখ্যাটা তুমি দিবা এটা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এই চিত্র যদি আঁকতে পারো তাহলে তুমি লিখতে পারো। তাহলে আলো এ বিন্দু থেকে, আলোক রশ্মি এ থেকে শুরু করে ও বিন্দুর উপরে পড়ছে, যেখানে এ ও এই যে এ থেকে ও পর্যন্ত টোটাল একটা বাহু, মানে এটাই একটা আলোক রশ্মি। এই রশ্মিটাকে কি বলা হয়? আপতিত রশ্মি। এটা এলোমেলো করে চলবে না যে আপতিত আর প্রতিসরিত কোনটা। আচ্ছা, এরপরে বলছে দেখো ও বিন্দু হলো আপতন বিন্দু। তার মানে যে বিন্দুর উপরে আলোটা পড়ছে সেই বিন্দুটা কি? আপতন বিন্দু। ও বিন্দুর ভিতর দিয়ে n বার লম্ব আঁকি। দেখো যে বিন্দুর উপরে আলোটা পড়ছে সেই বিন্দুর উপরে আমি একটা লম্ব আঁকলাম। এখানে আমরা নাম দিলাম কি? n ও n বার অভিলম্ব, অথবা তুমি দিতে পারো n বার অভিলম্ব, একই কথা। আচ্ছা, এরপরে বলছে প্রথম মাধ্যম বাতাস এবং দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে পানি হওয়ায় পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হওয়ায়। আচ্ছা, পানির ঘনত্ব বেশি নাকি বাতাসের ঘনত্ব বেশি? পানির ঘনত্ব বেশি। এখানে কি বলছে? পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হওয়ায় আলোক রশ্মি সোজা অবির পথে না গিয়ে ওয়েলের দিকে সরে গেছে। দেখো উপরেরটা যেহেতু বায়ু মাধ্যম ছিল এবং এটা হচ্ছে হালকা মাধ্যম, নিচে হচ্ছে পানি মাধ্যম যেটা হচ্ছে ঘন মাধ্যম, তাহলে আলোটা আমরা জানি ঘন মাধ্যমে সরলরেখা চলবে না। তাহলে আলোটা ওবির দিকে যাওয়ার কথা, যেহেতু এটা হলো পানি মাধ্যম, ওবির দিকে না গিয়ে এই ও এর অবিলম্বের দিকে একটু সরে গেছে। এই তো এটা বলছে। তাহলে ও সি হচ্ছে প্রতিসরিত ও সি, মানে এই থেকে এই সি পর্যন্ত এই রশ্মিটা হচ্ছে কি? প্রতিসরিত রশ্মি। এবার দেখো এ ও এল, তার মানে এই কোণটা হচ্ছে কোন কোণ? আপতন কোণ। আর সি ও এন বার মানে এই কোণটা কোন কোণ? প্রতিসরণ কোণ। এখানে উল্লেখ্য যে আলোক রশ্মি যদি এ ও বরাবর আপতিত না হয়, দেখো বলছে যে আলোটা যদি এ ও মানে এই দিক থেকে আলোটা না পড়ে, যদি এন ও বরাবর আপতিত হতো, অর্থাৎ এই লম্বভাবে আলোটা আপতিত হতো, তখন ও এন বরাবর চলে যেত। তাহলে একটা বিষয় কিন্তু এখান থেকে আমরা জানলাম যে আলোটা যদি এই সোজা পথে চলতো, এই যে এন ও এন বার এটা একটা সরলরেখা সোজা লম্ব। আচ্ছা, আলোটা কিন্তু এই জায়গা থেকে একটা ব্যক্তি, ধরো এখানে একটা ব্যক্তি আঁকলাম, এই যে ধরো এখানে তোমাদের একজনকে আঁকলাম। এবার দেখো এখান থেকে ও কি করছে? একটা টর্চ মারছে, আলোটা এখান থেকে নিক্ষেপ করছে। এখান থেকে মারার পরে বীর দিকে যাওয়ার কথা যায়নি, কারণ মাধ্যম পরিবর্তন হয়ে গেছে এবং এটা ঘন মাধ্যম ছিল। কিন্তু বলা আছে যদি এন থেকে ধরো এই জায়গা থেকে কোনো একজন আলো নিক্ষেপ করলো, তাহলে এখান থেকে আলোটা মারলে তখন কি আবার এদিকে চলে যাবে? না। তখন কিন্তু বলছে যে এন ও এটা যদি আপতিত রশ্মি হয়, ও এন বার এটা হবে কি? প্রতিসরিত রশ্মি। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের ব্যাখ্যা, এই দুইটাই হলো আমাদের এখানে মানে জানার বিষয়, যে এখানে আপতিত রশ্মি কোনটা, আপতন কোণ কোনটা, প্রতিসরিত রশ্মি কোনটা, প্রতিসরণ কোণ কোনটা, এটা তোমার এই চিত্রটা দেখেই তোমার বলতে হবে। এবং এটা কিন্তু তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কেউ যদি প্রশ্ন না করো তাহলে কিন্তু আমি জিজ্ঞাসা করবো, ক্যামেরাটা ঘুরে দিব। কোনটা? কোন
না, বলো। পুরো চিত্রটাই বুঝি স্যার। আচ্ছা, পুরো চিত্রটা হচ্ছে এটা ধরো তোমার উপরের অংশ বায়ু মাধ্যম, এটা তোমার একটা পুকুরের পানি। এখন পুকুরের পানির উপরে তুমি সোজা আলোটা না নিক্ষেপ করে তুমি বাঁকাভাবে আলোটা মারবে, মানে বাঁকাভাবে। দেখো আলোটা ধরো এইটা যদি আমি পুকুর চিন্তা করি, তাহলে পুকুরের সামনে গিয়ে একেবারে যদি আলোটা সোজাভাবে মারি, যদি এই এন ডিরেকশন থেকে আলোটা নিক্ষেপ করি, তখন আলোটা ও এন ডিরেকশনের দিকে যাবে। কিন্তু আলোটা কিন্তু ও বাঁকাভাবে মারছে। মানে দেখো পানি হচ্ছে এই জায়গা, পানি এমন তো না যে এখান থেকে পানিটা অনেক উপরে আছে, ও যেখানে দাঁড়ায় আছে এখান থেকে ও কিন্তু সোজা মারে নাই পানি আলোটা, আলো কিন্তু ওই ও বিন্দুর দিকে মারছে। ও বিন্দুর দিকে যখন মারলো তখন এও হচ্ছে আপতিত রশ্মি, যে জায়গাটা থেকে আলোটা আসলে পড়ে। বলো। স্যার পানি নিচ থেকে কি টর্চ মারা যাবে না? না, পানির নিচ থেকে তোমরা যদি যাইতে পারো তাহলে মারতে পারো। স্যার তাহলে কি সেই ঘটনাটাই ঘটবে স্যার? কি তাহলে কি সেই ঘটনাটাই ঘটবে? এরকম কোনো পরীক্ষা আমার জানা নেই। স্যার পানির নিচ থেকে তো উপর দিয়ে কেউ আলো মারতেছে কিনা এটাই বোঝা যাবে না। না, এটা আমি আমার সামনে এখনো পড়ে নাই, মানে উপর আমার সামনে পড়লে সেটা আমি জানতে পারবো। ধরেন আমরা আচ্ছা, পানির নিচে স্যার, আছি আচ্ছা, স্যার, উপর দিয়ে আলো আসতেছে এটা বোঝা যাবে, কিন্তু কোন দিক দিয়ে আসছে সেটা তো বোঝা যাবে না, কারণ আমরা পানির নিচে আছি। এটা অবভিয়াস। বুঝি না এটা আমার কাছে। আমি বলতে চাচ্ছি আমরা যদি এখন পানির নিচে থাকি, আমরা যদি উপরের দিকে তাকাই আমরা দেখবো যে একটা আলো নড়ছে, একটা আলোর চিহ্ন নড়ছে পানির উপরে দিয়ে, কিন্তু কোন দিক দিয়ে আসছে নির্জন আছে নাকি লম্বাভাবে এটা বোঝা যাবে না। এবার একটা কথা বলি, বিজ্ঞান যা বলে বিজ্ঞান তা প্রমাণ করে। বিজ্ঞান হচ্ছে পরীক্ষাগত জ্ঞান, অর্থাৎ আমরা বইয়ে যেটা পড়ছি, যেটা পারি, যেটা জানছি সেখানে আমরা এটাই জানছি। এখন এটা আসলে আমরা কখনো পরীক্ষা করে দেখি না, কিন্তু কিন্তু আমাদের ল্যাবরেটরি আছে, আমরা পরীক্ষা করে দেখি। হ্যাঁ, তাহলে স্যার আপনি একটা বড় পানি ট্যাঙ্কের ভিতরে ঢুকে যাই, আমি তো একটা পড়াশোনা করছি। আচ্ছা, এবার আলোর প্রতিসরণের আমরা সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আলোর প্রতিসরণের যে সূত্রটা সেটা হচ্ছে আপতিত রশ্মি, একটু ভালো করে খেয়াল করো, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব। আচ্ছা, এই জায়গাটা এই চিত্রের মধ্যে আপতিত রশ্মি কোনটা? এও। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আপতন বিন্দু কোনটা? ও। আপতন বিন্দু কোনটা? ও। ও। বলছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব, মানে এই বিন্দুর উপরে আঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি, মানে প্রতিসরিত রশ্মি হচ্ছে এই রশ্মিটা একই সমতলে থাকে। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম। একজোড়া মানে দুটো মাধ্যম, এখানে একটা বায়ু মাধ্যম আছে, একটা পানি মাধ্যম আছে, এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন থিটা, তাহলে এটাকে আমরা বলতে পারি সাইন থিটা। ঠিক আছে, থিটা বা থিটা। আচ্ছা, এবং প্রতিসরণ কোণের জন্য সাইন থিটা বার বা প্রাইম, তাহলে এই কোণটার নাম আমরা কি দেব? সাইন থিটা বার বা প্রাইম। বলছে এদের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে, অজানা থাকে, মানে এটা আমরা জানি না। তাহলে দেখো অনুপাতটা আসলে আমরা এভাবে লিখতে পারি না, সাইন থিটা অনুপাত সাইন থিটা বার কে একই একটা বললে অথবা এন ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। দেখো দুই নম্বর শর্তটা হচ্ছে আপতন কোণ, এই 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 যে সাইন থিটা কোণটা, আপতন কোণটা জি স্যার এ ও এন, এটাকেই আমরা কি বলবো? সাইন থিটা। আর সি ও এন বার এটাকে বলা হয় কি? প্রতিসরণ কোণ। তাহলে এটাকে আমরা বলছি সাইন থিটা বার। এদের অনুপাত হবে কি? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অজানা সংখ্যা। আচ্ছা, আমরা জানি অনুপাতের এই রাশিটাকে কি বলা হয়? অনুপাতের বাম পাশের রাশিকে কি বলা হয়? পূর্ব পদ, এটাকে বলা হয় উত্তর পদ বা উত্তর রাশি।
বা রাশি যাই বলো, আচ্ছা উত্তর রাশি সবসময় নিচে চলে যাবে, সাইন থিটা তাহলে নিচে হবে সাইন থিটা আর ইকুয়াল টু a। এখন সাইন থিটা স্ল্যাশ সাইন থিটা বার ইকুয়াল টু a। দেখো তোমার পাঠ্যবই এইটা দেওয়া আছে, কিন্তু এই উপরের এই কথাগুলো শুধু বলা আছে, ঠিক আছে? এটা কিন্তু প্রতিসরণের সূত্র, এবং ধরে নিতে পারো প্রতিসরণ কাকে বলে আর প্রতিসরণের দুটো সূত্র দুইটাই পরীক্ষাতে আসবে। জি স্যার 100%। অবশ্যই। আচ্ছা এবার আমরা আলোচনা করব লেন্স কাকে বলে। দেখো দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। অধিকাংশ লেন্স কাচের তৈরি, তবে কোয়ার্টাজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে। তাহলে লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরককে লেন্স বলে। লেন্সটা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সে আরো দুটো নাম আছে, সেটা কি কি বলতে পারো? অভিসারী লেন্স আর অপসারী লেন্স। অভিসারী লেন্স কোন লেন্সকে বলা হয়? অবতল লেন্সকে। অভিসারী লেন্স বলা হয় উত্তল লেন্সকে। তোমরা তো ভালোই দেখে দেখে ভুল বলতে পারো। আচ্ছা আমি তো পড়াইনি, দেখি তো। হ্যাঁ এবার দেখো উত্তল লেন্স আমরা এখানে তাহলে জানবো। আচ্ছা লেন্স দুই প্রকার, উত্তল লেন্স অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে এটা আসলে তোমার পাঠ্যবইয়ে দেওয়া নাই, কিন্তু আসলে আমরা এদের বৈশিষ্ট্য বা ধর্ম থেকে এটা আমরা বের করে নিই। দেখো এখানে বলছে লেন্সের মাঝখানে মোটা এবং প্রান্ত সরু, তাই একে কখনো কখনো স্থূল মধ্য লেন্সও বলা হয়। আলোক রশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয়। এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে। আচ্ছা আমি যদি উত্তল লেন্সের একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, জি স্যার। তবে সাইড রাখতে পারেন। এখানে উত্তল লেন্স এখানে,
একটু খেয়াল করো, দেখো এই চিত্রটা পরীক্ষাতে কিন্তু আসবে। দেখো এখানে এইটা দেখা তোমার অনেক বৈশিষ্ট্য এখানে ভিতরে আছে। যে লেন্সের মাঝখানে মোটা, দেখো এই লেন্সটার মাঝখানের অংশ দেখো মোটা, দুই পাশে প্রান্ত সরু। তাহলে যে লেন্সের মাঝখানে মোটা এবং প্রান্ত সরু এবং এই লেন্সের সমান্তরাল একগুচ্ছ, আমরা কি সমান্তরাল জিনিসটা বুঝি? সমান। কি সমান? জায়গা সমান। আমি যেটা বুঝলাম। সমান্তরাল মানে হচ্ছে সমান্তরাল স্যার। সমান্তরাল মানে হচ্ছে দেখো, ধরো এটাকে আমি এ ধরি, এইটাকে আমি বি ধরি, এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, এ বি সি এটাকে ই, এটাকে এফ ধরি, এটা জি এইচ। দেখো এ বি একটা রেখা, সি ডি একটা রেখা, ই এফ একটা রেখা, জি এইচ একটা রেখা। এবার দেখো এই প্রান্ত থেকে এখান থেকে যতটুকু দূরত্ব থাকবে এখানে ওই সেম দূরত্বটা থাকবে, এটাকে বলা হয় সমান্তরাল। অর্থাৎ দেখো এমন হইতে পারবে না যে এই দুই প্রান্ত একপাশে চাপানো, এই দুই প্রান্ত অনেক বেশি মোটা, এরকম চলবে না। এটাই হলো সমান্তরাল। বোঝা গেছে? তাহলে সমান্তরাল ভাবে আলোক রশ্মিটা পড়বে এই লেন্সটার উপরে। তাহলে বলছে যে সমান্তরাল এক গুচ্ছ অনেকগুলো আলোক রশ্মি, দেখো এ বিন্দু, সি বিন্দু, ই বিন্দু, জি বিন্দু থেকে অনেকগুলো আলো কিন্তু এই লেন্সটার উপরে পড়ার পরে কি করছে যে কেন্দ্রবিন্দু অভিসারী করে কোনো একটা বিন্দুতে মিলিত করে। এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা দেখো লেন্সের কেন্দ্র হচ্ছে এইটা, এই থেকে এই যে এফ মানে ফোকাস বিন্দু, তাহলে এই এফ থেকে এই যে লেন্সের কেন্দ্র এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। দেখো সমান্তরাল এক গুচ্ছ অনেকগুলো আলোক রশ্মি একত্রে কি করে লেন্সের উপরে যখন পড়ে তখন এই আলোক রশ্মিটা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়, যেটাকে বলা হয় ফোকাস বিন্দু। লেন্সের কেন্দ্রবিন্দু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব কি? লেন্সের কেন্দ্রবিন্দু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে লেন্সের মাঝখানে মোটা প্রান্ত সরু এবং সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি কেন্দ্রভূত করে একটি নির্দিষ্ট বিন্দুতে পড়ে, যে বিন্দুটাকে বলা হয় কি ফোকাস বিন্দু। এই তো তাকে উত্তল লেন্স বা অভিসারী লেন্স বলে। আচ্ছা ঠিক তার বিপরীত কথা হচ্ছে এই লেন্সটার ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি পড়ছে। এখানে আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে নিয়ে আসছে, আর এখানে দেখো ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে অবতল লেন্সের মাঝখানে হচ্ছে সরু। তাহলে এখানে তোমরা খাতায় একটু নোট করো। জি স্যার। বলছি স্যার। করো। হ্যাঁ। এখানে লেন্সের উত্তল লেন্সের তিনটা বৈশিষ্ট্য দেখো, অবতল লেন্সের তিনটা বৈশিষ্ট্য দেখো, যাতে করে উত্তল লেন্স এবং অবতল লেন্সের পার্থক্য তোমরা বুঝতে পারো। ঠিক আছে, লেখা শুরু করো। দেখো উত্তল লেন্সের তিনটি বৈশিষ্ট্য এবং অবতল লেন্সের তিনটি বৈশিষ্ট্য। হ্যাঁ লিখো, দ্রুত লিখো, সময় নষ্ট করবে না, সবাই লিখো।
সবার লেখা হয়েছে? জি স্যার। তোমাদের তো হাতের লেখা অনেক স্পিড। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি তোমরা বলতে পারবা আপাতিত রশ্মি কাকে বলে, আপতন কোণ কাকে বলে, বিভেদ তল কাকে বলে, প্রতিসরণ রশ্মি কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে, তারপরে লম্ব কাকে বলে? এইগুলো কিন্তু এখন আমি প্রশ্ন করবো তোমাদের, আপনি ঠিক যদি আছে? সংখ্যাগুলো বলেন নাই স্যার। আচ্ছা। এক্সাক্ট সংখ্যাগুলো। সব আপনি সংখ্যা- ওটা লিখে দেন। হ্যাঁ, লেখা দেন, আমরা নোট করি দেন। আচ্ছা বলো, কোন সংখ্যাগুলো বলবো? যেগুলো যেগুলো আপনি মাত্র বলছেন সেগুলো লেখা দেন। আপতিত রশ্মি অর্থাৎ আলোটা আসলে যে বিন্দুর উপরে পড়ে সেই বিন্দু থেকে যে জায়গা থেকে আলোটা নিক্ষেপ করা হয় এই টোটাল দূরত্ব বা পথকে বলা হয় কি? তো এই সেইটা পুরো ক্লিন করে না তারপরে আপনারা লিখে দিলে ভালো হয়ে